নমস্কার, আপনারা দেখছেন thequery.com আর আমি সবাই রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে। আমরা কিন্তু করোনা এবং আমফান পরিস্থিতি যা চলছে এই মুহূর্তে রাজ্য জুড়ে আমরা সবটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি কি বলছেন সাধারণ মানুষ, কি বলছেন শাসক দলের প্রতিনিধিরা, কি বলছেন বিরোধীরা। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি কল্যাণীতে এবং আমার সঙ্গে যিনি রয়েছেন কল্যাণী শহরের তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ মুখার্জি। প্রথমে আপনাকে স্বাগত thequery.com এর ফেসবুকে। আপনার কাছে আমি প্রথমে যে পরিস্থিতিটা রাখবো যে এই মুহূর্তে রাজ্য জুড়ে কিন্তু একটা করোনা পরিস্থিতি দিনকে দিন বাড়ছে। বিরোধীরা বলছে যে এটা রাজ্যের কোথাও গিয়ে রাজ্য সরকারের দূরদর্শিতার অভাব, রাজ্য সরকারের উপযুক্ত স্বাস্থ্য পরিকাঠামোর অভাব সবকিছুকেই দায়ী করছে। আপনি কি বলবেন একজন জনপ্রতিনিধি হিসেবে? এতদিন বিরোধীরা বলছিল যে রাজ্যে করোনা পেশেন্ট বাড়ছে, অন্য জায়গায় হচ্ছে, গুজরাটে বেড়ে গেল, দিল্লিতে বেড়েছে, মহারাষ্ট্রে বেড়েছে, ইউপিতে বেড়েছে। তো সেই কারণে বিরোধীরা চাইছিল, বিশেষ করে ভারতীয় জনতা পার্টি, তারা চাইছিল বাংলাতেও যেন সেই সংখ্যাটা উঠে আসে। তো আমরা একটা কথা বলি না যে ওই উপরে শকুন ঘুরে বেড়ায়, নিচে কখন মানুষ মরবে তারপর। বিরোধীরা চাইছিল যে এটা বাড়বে। বিরোধীদের এই চাওয়াটা অনেকটা পূরণ হয়েছে, তার জন্য আমি বিরোধীদের ধন্যবাদ দেবো কিনে যাই না। তবে যেটা বাস্তব সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির যেটা মানে বক্তব্য বিশেষ করে শুনতে পাচ্ছি। আমি যেমন আমার কল্যাণী শহরের কথা বলতাম, কল্যাণীর পার্শ্ববর্তী অঞ্চল বা কল্যাণী বিধানসভাটা বলতে, যেটা হচ্ছে যে দেখুন, প্রথমত কেন্দ্র সরকার অপরিকল্পিত লকডাউন সিদ্ধান্ত, এটা আমাদের সবচেয়ে বিশেষ করে কল্যাণী শহরকে ক্ষতিগ্রস্ত। কেন, কি কারণ? কারণটা হচ্ছে লকডাউনটা যখন করা হলো, আমরা যেটা ভেবেছিলাম, আমরা বোঝার চেষ্টা করতাম তার আগে যদি ভারতবর্ষের যারা স্বাস্থ্য মন্ত্রক আছে তারা যদি সিদ্ধান্তটা এইভাবে নিতেন যে আমরা আগে এই যে পরিযায়ী শ্রমিক বা বিদেশে যায় তাদেরকে আগে ফিরিয়ে দেবো, তারপর আমরা লকডাউনটা করব, এটা যদি হতো তাহলে আজকে বাংলা এতটা বাড়ত। ওই যে বললাম বিরোধীদের পরিকল্পনা বা তাদের চাওয়াটা, ভারতীয় জনতা পার্টি বাংলার ভারতীয় চাওয়াটাকে কেন্দ্র সরকার পূরণ করেছে, যাতে বাংলায় অনেক বেশি করোনা রোগে আক্রান্ত হয়, পজিটিভ পাওয়া যায়, সেটা হয়েছে। কারণ আমরা দেখেছি কল্যাণী শহরে, বিশেষ করে আমাদের শহরাঞ্চলে যতগুলো এফেক্ট আমরা যেমন শহরে বাড়ছে, এবং কেউ মহারাষ্ট্র থেকে এসছে, কেউ বোম্বে, মানে মহারাষ্ট্রের বোম্বে থেকেই ম্যাক্সিমাম, এবং আমার এই শহরে বিদেশে মানুষ বসবাস করে বেশি, মানে তারা ইউরোপে থাকে, আমেরিকাতে থাকে, সিঙ্গাপুরে থাকে। তো তারা ফিরছে, এবং তারা ফিরছে, তার ম্যাক্সিমামটা আমরা পেয়েছি, যারা ফিরেছে তার ম্যাক্সিমামটা আমরা পজিটিভ পেয়েছি। কল্যাণী শহর অটোমেটিক পেয়ে, অর্থাৎ বিরোধীদের চাওয়াটা মিটে গেল। এই বিষয়ে আমি একবার আপনাকে থামাবো যে পরিযায়ী শ্রমিকদের কথা যেটা বারবার বলা হচ্ছে যে রাজ্য সরকার যখন প্রথম দিকে পরিযায়ী শ্রমিকদের নাকি ফেরাতে আগ্রহী ছিল না, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে রীতিমতো এক প্রকার বলা যেতে পারে যে বিরোধী দল যারা রয়েছে, আমাদের কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী এবং বাম কংগ্রেস যৌথভাবে, বিরোধীরা বিজেপি সবাই মিলে রীতিমতো প্রেসারাইজড করে তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে। কোথাও গিয়ে কি এই যে একটা মুখ্যমন্ত্রীর উপর চাপ সৃষ্টি করা, সেটা কি এফেক্ট করে গেল? না, মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন পরিষ্কার, প্রথম বলেছিলেন মুখ্যমন্ত্রী একটা কথা প্রথম থেকে বলছেন যে যদি স্টেট ইন্টার যে ফ্লাইট পরিষেবা সেটা প্রথম বন্ধ করতে বলছে। এটা মুখ্যমন্ত্রী বলছে, অন্য কেউ বলে। ভারতবর্ষে যেটা আন্তরাষ্ট্রীয় যে বিমান পরিষেবা বন্ধ করতে বলছে, ঠিক আছে। আজকে বলুন তো যে সারা ভারতবর্ষে যদি আমরা দেখি যে প্রথম করোনা এফেক্ট কোথায় হচ্ছে, সেটাকে চেপে রাখা হচ্ছে। প্রথম কিন্তু যেখানে ট্রাম্প সভা করেছিল সেই এলাকাতে প্রথম, অর্থাৎ আমরা দেখেছি ট্রাম্প যে যে এলাকায় মুভমেন্ট করেছে সেই এলাকায় সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে। আজকে বিরোধীরা বলছে যে পরিযায়ী কই, আমার বাংলার থেকে যারা পরিযায়ী, আমার এখানেও তো রাজ্যের বাইরে থেকে অনেকে এসেছেন, বিশেষ করে বিহার থেকে এসেছেন, তারা তো এখানে বসবাস করেছে, তারা তো খাওয়া দাওয়া পাচ্ছে, রাজ্য সরকার সমস্ত রকম ব্যবস্থা করেছে। তাহলে যদি অন্য স্টেটগুলো সেই ব্যবস্থা করে, তারা তো মমতা ব্যানার্জি নিতেও পারে না। আর অন্য স্টেট থেকে মমতা ব্যানার্জি বলেন যে আমি খাবার দিতে। আজকের যে জায়গাটা মানে খুব পরিষ্কার যেটা আমরা দেখেছি,
যে যদি এই লকডাউনটা হওয়ার আগে সমস্ত পরিযায়ী শ্রমিক বা কেন্দ্র সরকার কাছ থেকে যদি, এটা তো কেন্দ্র সরকার যা যা তার স্বাস্থ্য মন্ত্রক যা যা বলছে সেটাকেই রাজ্য সরকার করতে হচ্ছে, তার বাইরে রাজ্য সরকার করতে পারছে না। তাহলে এবং সিদ্ধান্ত করলো লকডাউন, আজকে কি করলো, পরিযায়ী শ্রমিকদের ট্রেনে করে ফিরিয়ে নিয়ে এবার বলে দিল যে যার যারটা নিজেরা আপনারা বুঝছেন, ব্যাপারটা এরকম দাঁড়িয়ে গেল, তাই না? তো সেই জায়গা দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই বলেছেন যা কিছু করা হবে লকডাউনটা হওয়ার আগে যদি সবটাই করতে পারে, যেটা আমরা চেয়েছি, তাহলে কিন্তু আজকে তো যারা ফিরলেন লকডাউন পিরিয়ড তারা বাড়িতে বেরোতে পারতেন, আটকে থাকতে। অর্থাৎ এই রোগের যেটা সবচেয়ে বড় কথা, যে ডিটাচ থাকতে হবে, তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে। হোম কোয়ারেন্টাইনে থাকলে আজকে সে কারোর সঙ্গে সংস্পর্শে আসতে হবে, অটোমেটিকভাবে এই রোগটা ছড়াতে হবে। কিন্তু আমরা কি দেখলাম, কেন্দ্র সরকার পরিযায়ী শ্রমিকদের কথা ভাবলো যখন সারা ভারতবর্ষে ছড়িয়ে গেছে, মহারাষ্ট্র থেকে আজকে আসছে। আপনি বলুন তো, আজকে কোন মুখ্যমন্ত্রী চাইবে যে মহারাষ্ট্রে যেখানে সবচেয়ে বেশি এফেক্টেড হয় সেখান থেকে মানুষগুলো ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে তা, এবং এটা বাস্তব প্রমাণ। আমি আমার শহরটাকে দেখেছি, আমার শহরে ম্যাক্সিমাম মহারাষ্ট্র থেকে যারা এসছে তারাই এফেক্টেড। মমতা ব্যানার্জি তো অন্যায় কিছু করে, মমতা ব্যানার্জি বলেছে তুমি আগে করতে আগে ফিরিয়ে দাও, ঠিক আছে? আজকে বিরোধীরা বলছেন, বিরোধীরা তো এটা বুঝতে পারছে। আমি বিরোধীরা বলে প্রথমেই বলেছি, বিরোধীরা চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বদনাম করতে, যে আমি নিয়ে আসবো, কিন্তু তারা একটাই জিনিস ভাবলেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বদনাম করতে গিয়ে সাধারণ মানুষকে আমি এফেক্টেড করে দিলাম। কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে করোনা পরিস্থিতি নিয়ে বিজেপি বাম কংগ্রেস কোথাও একটা রাজনীতি তৈরি করছে, যে মানুষের স্বার্থ না দেখে রাজনৈতিক স্বার্থটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে? দেখুন, আমি একটা কথা বলি, কল্যাণী শহরে তো এই ধরুন 3 মাস পর আমরা কার সঙ্গে 24 তারিখে ভারতবর্ষের প্রধানমন্ত্রী জনতা কার্ফিউ করলেন, তারপর মোমবাতি দিয়ে নানান কিছু করবো। আমি জানি না এসব করার ফলে আলটিমেটলি মানুষ কতটা সংগত হচ্ছে, মানুষ কতটা শক্তি সঞ্চয় করেছে। তারা যে কথাগুলো বলছে, কল্যাণী শহরে আমি ঘুরেছি, আমি কাজ করছি। আমরা কাজ করতে গিয়ে একটা জিনিস বিরোধীরা সমালোচনা করছি বেশি দিন গঠন, কারণ আমরা দেখেছি এই তো করোনা শহরে এত লাফালাফি, সব লাফালাফি, সব বন্ধ, সব ঢুকে গেছে। কাজটা করতে হচ্ছে সেই মমতা ব্যানার্জি দলের করতে, সেই দলের করলে আমাদের জীবনে আমরা ভাবছি মানুষকে কিভাবে খুশি। তো বিরোধীরা ওরা সমীকরণ করতে পারে, ওরা মেরুকরণ করবে, সমীকরণ করবে। কিন্তু অভিযোগ উঠেছে বিরোধীরা যখনই ত্রাণ নিয়ে মানুষের কাছে পৌঁছতে গেছে তখনই শাসক দলের লোকজন তাদেরকে আটকেছে। আমি তো একটা দিন দেখেছি, আমার শহরের বুকে দাঁড়িয়ে মাঝখানে বিজেপি যারা আছে, সিপিএম তো একটু অল্পই হয়ে গেছে, কারণ সিপিএমের লোকগুলি বিজেপিতে রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তো দেখেছি যে ওরা ওই ধরুন একটা এলাকায় 50টা ওদের পার্টির লোকদের, মানে আমাদের বিরুদ্ধে একটা সম্ভবত ত্রাণ নিয়ে আমরা রাজনীতি করি। আমি দেখলাম বিজেপির প্রথম মাঝখানে দেখলাম যখন লকডাউন পিরিয়ড হচ্ছে, আমরা যখন দুবার মানুষের কাছে পৌঁছে গেলাম টোটাল পরিষেবা, তারপর তারা বেরোলেন, তারা দেখলেন যে তারা বেরিয়ে দেখলাম ওই গোটা 50টা 60টা পরিবারকে সহায়তা করছে তাদের পার্টি লোক, তারা মনে করছে, ঠিক আছে? আর আমরা তো সমস্ত স্তরের মানুষকে, এখানে কিন্তু এই শহর বা এই পার্শ্ববর্তী শহরের বিধানসভা কোথাও বিরোধীদের আমরা আটকাইনি, আলাপ করি। এবং আমরা একটা জিনিস দেখেছি, বিরোধীরা যেটা করে আমাদের লাভই হয়েছে, কারণ ওরা যে বললাম কোথাও 50টা কোথাও 60টা ওদের পার্টির লোককে ওরা দিয়েছে। সেখানে আমি কেন বাড়াতে হবো? আমি তো চেয়েছি যে ওরা এই কাজটা করুক, মানুষ দেখুক যে এই যে ওরা বলে তার নিয়ে রাজনীতি কে করছে, ওটা আমার সুবিধা আছে। কল্যাণী শহরে বা কল্যাণী পার্শ্ববর্তী অঞ্চলে কোথাও বিরোধীদের বাধা আনি, তারা তাদের মতন কাজ করছে। আমফান পরবর্তী পরিস্থিতি, আমফানে যে ক্ষতি হয়েছিল সেই ক্ষতি থেকে কি সার্ভাইভ করা গেছে এই মুহূর্তে? না, কল্যাণী শহরে আসলে কি হয়েছে, ঝড়টা যেটা হয়েছে কল্যাণী শহরে কল্যাণী শহরে আসলে প্রচুর গাছপালা, তো কল্যাণী মিউনিসিপ্যালিটি চেষ্টা করবেন, এতটা ঝড় আলো আমরা কেউ ভাবতে পারি। আমি আমার জীবনে প্রথম দেখলাম এতক্ষণ ধরে ঝড়টা হয়ে যায়। কল্যাণী প্রায় 600-এর উপর কাজ করেছে এবং প্রান্তিক কিছু পরিবারের ঘরবাড়ি ভেঙে পড়েছে। আমাদের প্রথম কাজ ছিল সমস্ত কিছু বিপর্যস্ত, একটা শহর 3 করে বলবে, সেই শহরটা একদিনে ধ্বংস হয়ে গেল। সেই শহরটা একটা ঝড়ে একদিনে শেষ হয়ে গেল। সেই শহরটাকে তুলতে হবে, তাতে টাইম লাগে। কিন্তু আমরা আমাদের কল্যাণী পৌরসভা প্রথম আমরা মানুষকে যেদিনকে ঝড় হচ্ছে তার পরের দিনে আমরা কিন্তু জল পৌঁছে দিচ্ছি। আমরা প্রতিটা পাম্প স্টেশনে জেনারেটর লাগিয়ে মানুষকে জল পরিষেবা দিচ্ছি।
আমাদের টার্গেট ছিল যে আগে জলটা দেবো, তারপর গাছপালাগুলো এত গাছ ভেঙেছে সেগুলোকে সরিয়ে বিদ্যুৎ, তারপরে সেকেন্ড ফেজে আমরা গাছপালাগুলো রাস্তা যেগুলো ছিল যত গাছ পড়েছিল তছনছ হয়ে গেছে, সেগুলো সমান ব্যবস্থা হচ্ছে, বাইরের এজেন্সি প্রচুর, এবং আমরা আমাদের দলীয় ছেলেরাও নেমেছিল, ঠিক আছে, আমি নিজেও নেমেছি, আমাদের প্রফেসর কাউন্সিলরও নেমেছিলেন, নেমে কাজ করতে চেষ্টা। তারপর আমরা বিদ্যুৎ পরিষেবা, সেখানেও বিদ্যুৎ পরিষেবা আমরা দেখেছি, বিদ্যুৎ পরিষেবা আমাদের প্রাইভেট ছেলেদেরকে আমরা নামিয়েছি, যাতে যত মানুষকে বেশি পরিষেবাটা আমরা টোটাল এই টোটাল প্রোগ্রামটা মানে সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারব। 6 দিনে তো বলতে পারবে না যে আমাদের যে বিদ্যুৎ 6 দিনে সবটাই পৌঁছে দেওয়া হচ্ছে, সব মানে কল্যাণীতে যে বিপর্যস্ত, যে কল্যাণী শহরের বয়স এখন প্রায় 70 বছর বয়স, কল্যাণী শহরে এখন বয়স যেটা হচ্ছে, ঠিক আছে, কারণ এই শহরের মানে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল 2 মাস আগেই কল্যাণী জন্ম নিল, ঠিক আছে। তো সেই শহর আজকে তৈরির পর সেই শহরকে মানে এত আস্তে আস্তে যে শহরটা তৈরি হয়েছিল, আস্তে আস্তে বিদ্যুৎ পরিষেবা সবটা সেটা একদিনে শেষ হয়েছিল, একদিন। আর সেইটাকে হ্যাঁ মানুষের কোথাও কোথাও সাময়িক পরিবর্তন মানুষ পরে বুঝেছি যে আমরা কাজটা করছি, কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে যে বাড়িগুলো ভেঙেছে মুখ্যমন্ত্রী তাদেরকে টাকা তাদের ব্যাংকে অ্যাকাউন্ট মাধ্যমে টাকাও পৌঁছে গেছে, আজকে এই সার্টিফিকেটগুলো দেওয়া হচ্ছে। তো আমি মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাই যে এত তৎপর, এত প্রতিকূলতা দাঁড়িয়েও তিনি যেভাবে পরিষেবাটা দিলেন মানুষকে, আমি অবশ্যই মানে আমার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছেন। কমিটমেন্টটা তিনি রাখছেন, এই যে কমিটমেন্ট, একদমই তাই। সবকিছু তো একদিনে শেষ করা সম্ভব না, ধীরে ধীরে সবটা করতে হবে। যদি একটু রাজনৈতিক প্রসঙ্গে আসি, লোকসভা নির্বাচনে কিন্তু যেটা দেখা গেছিল যে নদিয়ার জেলা একটা ফলাফল যেটা ছিল সেটা কিন্তু খুব একটা শাসক দলের পক্ষে যায়নি। সেদিক থেকে তাকিয়ে 2021-এর বিধানসভা নির্বাচন অলরেডি ভার্চুয়াল র্যালির মাধ্যমে বিজেপি কিন্তু ভোট বাদ দিয়ে সেটা বাজিয়ে দিয়েছে। আপনারা কিভাবে নিজেদের প্রস্তুত করার চিন্তা ভাবনা করছেন? দেখুন, এই যে করোনা আরম্ভ গেছে, আমাদের প্রথম লক্ষ্য ছিল মানুষকে পরিষেবা। আমরাও তো কমিটমেন্ট করি, আমরা নির্বাচনে যাওয়ার আগে আমরা কমিটমেন্ট করেছি, সেই কমিটমেন্ট আমরা এখন প্রথম আমাদের কাজ ছিল এই করোনা পিরিয়ড এবং আমফানে মানুষকে পরিষেবা। এবং বিজেপি ওরা বাজাতে পারে, ওরা ভোট রাজনীতি বোঝে না, কারণ আমরা দেখুন লকডাউনের ঠিক আগে ওরা মধ্যপ্রদেশ তখন ওরা রাজনৈতিক বিষয়, তখন ওরা ভাবেনি যে ভারতবর্ষে বুকে দাঁড়িয়ে করোনাটা ছড়াচ্ছে, এবং তার জন্য তাদের তখন প্রোগ্রাম ছিল ওই ঠিক মধ্যপ্রদেশের সরকার পরিবর্তন, তারপর লকডাউন, তার আগে কিন্তু করে আমি মনে করতাম যে ঠিক মধ্যপ্রদেশের সরকার পরিবর্তন করলো, পরের দিনকে লকডাউনটা ঘোষণা। তাহলে ওদের যা কাজ সবটাই রাজনৈতিক করে, মানুষের ভাবনা না, ওরা ক্ষমতা দাবি করবো, ওরা এটা করেছে। গত লোকসভা নির্বাচনে অস্বীকার করলাম, কল্যাণী বিধানসভা আমরা লস করছি, 6.5 কোটি আমরা লস করছি। আমাদের কোথাও কোথাও ত্রুটি ছিল, এটা আমরা অস্বীকার করি না। আমরা নিচু স্তরে আমরা কাজ করতে গিয়ে আমরা কোথাও মানুষের থেকে আমাদের লোকই কিন্তু আমি দেখেছি যারা তৃণমূলটা করেছেন, যারা আমাদের কারণ বিজেপির তো ভোট উপর থেকে গেল না, আমাদের থেকেই গেছে, যেখানে ছিল না সেটা পেয়েছে। আমাদের মানুষটাই কোথাও ভোট করে, আমাদের রাগ করে, অভিমান করে তারা ভোট দিয়েছে, এটা অস্বাভাবিক উপায়। ঠিক আছে, সেই জায়গাটা দিদিকে বলো কর্মসূচির মাধ্যমে আমরা আস্তে আস্তে মানুষের কাছে গেছি। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে বলেছি দলের সভাপতি হিসেবে যে হাত জোর করে তাদের কাছে আমি ভুল কোথাও যদি আমি ভুল করে থাকি বা আমরা বলি ক্ষমা করি, আমরা বলেছি যে আমাদের ভুল হলে আমরা নিশ্চিত, কারণ আমার নেত্রী কোথাও ভুল ছিল না, আমি আমার মুখ্যমন্ত্রী কোথাও ভুল দেখিনি, আমরা দেখেছি, কারণ তিনি পরিষেবা মানুষকে দিয়েছেন লোয়ার লেভেলে, সেই পরিষেবাটা সঠিকভাবে পৌঁছায়নি। তারপর কোথাও আমাদের মধ্যে একটা অহংকার জন্ম যে দম্ভ প্রকাশ পাচ্ছে, সেইটার থেকে আমাদের মুক্ত করতে হচ্ছে। এবং আমরা সকলে সেটা মানুষের কাছে গিয়ে দিদিকে বলো কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে সেটা তুলে ধরার চেষ্টা করছে, সাধারণ মানুষ আবার বোঝার চেষ্টা করেছে। এবং মানুষ 2011-তে তৃণমূল কংগ্রেসকে যে ভাবনা, যে বিশ্বাস নিয়ে ভোট দিয়ে যে পরিবর্তনের বাংলার মুখ্যমন্ত্রী হাতে আমাদের দেখে দেয়, সবটাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিল। এবং 2016-তেও তার আরো বেশি করে মানুষ তুলে, কারণ 2016 তো অনেক কিছু করেছে, নারদা করেছে, তারপরেও মানুষ বিশ্বাস আছে। কিন্তু এটা ঠিক যে কিছু ক্ষেত্রে আমাদের কোথাও নির্বাচন সমস্ত ব্যাপার কেন্দ্র তো আমাদেরকেও মানুষ কোথাও বিরক্ত হচ্ছে। আমি যেটা বলেছি মানুষের কাছে গিয়ে আমি বহু মানুষের কাছে প্রতিনিয়ত এখন আমি তো আর
আজকে ওরা ভোট বাজাচ্ছে বলে তো না, আমরা প্রতিনিধি কাজ করি। দেখে আমার মনে হচ্ছে যে মানুষের কোথাও রাগ, আর সেই রাগ তিনি এখন প্রকাশ করছেন। সেই রাগ আমার কাজটাই ছিল তার ভিতরের যে ক্ষোভ, সেই ক্ষোভটা আমাকে বের করা, আমি সেটা করেছি। এবং আজকে আমি দাঁড়িয়ে বলতে পারি যে কল্যাণী বিধানসভা আমরা যেভাবে ছুটছি এবং আমরা মানুষের জন্য কাজ করছি, এবং আমাদের অনেক মুখ পরিবর্তন করেছে, যে কোথাও কোথাও দেখা গেছে যে মানুষ দিচ্ছে না, তাদের উপর চরম বিদ্বেষ, চরম ক্ষোভ আছে, সেটাকে পরিবর্তন করে নতুন মুখকে আমরা সামনে নিয়ে এসেছি এবং তাদের মাধ্যমে আমরা কাজ করছি। সবচেয়ে আমাদের কল্যাণী শহরে যেটা আমার একটা সুবিধা হয়, এটা আমি একটু ব্যতিক্রম করেছি, আমরা কিন্তু সেবাকে নিউ জেনারেশনকে আমরা তুলে এসেছি, তাদেরকে আই কার্ড দিয়েছি এবং তাদেরকে দায়িত্ব দিয়েছি প্রতি এলাকায়। আমরা একটা কথা বার্তা দিয়েছি, আমরা পাড়ার নেতা চাই না, আমরা পাড়ার ছেলে চেয়েছি। আমাদের মেসেজ হচ্ছে কল্যাণী শহরে আমরা পাড়ার ছেলে চাই, পাড়ার নেতা চাই। পাড়ার মানুষ ঠিক করুক কোন পাড়ার ছেলেটাকে দিয়ে তার এলাকার উন্নয়ন করবে, কাকে তারা সামনে নিয়ে কাজ করবে, আমাদের একটা মেসেজ ছিল। এবং সেই মেসেজের মাধ্যমে আমরা যে কাজটা করতে পেরেছি, তাতে করে আমার বিশ্বাস যে, এবং সেবক টিম যেমন প্রতিনিয়ত বাড়ি বাড়ি যাচ্ছে, তাদের ফোন নাম্বার, তাদের সমস্যা এবং আমাদের কাছে পৌঁছাচ্ছে, আমরা আবার এখান থেকে তাদের কাছে ফোনে তাদের সাথে কন্ট্যাক্ট করছি, কোথায় কি প্রবলেম, অর্থাৎ প্রতিনিয়ত যে জনসংযোগ যেটা বিচ্ছিন্ন হচ্ছে, সেটা আমার বিশ্বাস যে এর ফলে আমরা আমাদের যে 2016-তে যে বিধানসভা যে রেজাল্ট পেয়েছিলাম, সেই রেজাল্ট আমরা ফিরে পাবো। আপনাদের জেলার পর্যবেক্ষক হচ্ছেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজীব বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে সাংগঠনিক দিক থেকে কি কি চিন্তা ভাবনা করছেন? দেখুন, রাজীব দা তো বলেছেন, আমাদের দুদিন আগেও মিটিং করেছেন, তার চিন্তা ভাবনা তো নিশ্চয়ই আছে, কারণ তিনি আমার পার্টি অবজারভার বার্তা দিচ্ছেন। কিন্তু তিনি যে বার্তাটা দিচ্ছেন, সেই বার্তা দেওয়ার আগে আমরা বললাম আমাদের সেরকম তার যে মেসেজ আছে, বাড়ি বাড়ি যেতে হবে এবং বাড়ি বাড়ি কথা বলতে হবে, তার ছবি, অর্থাৎ আমরা সত্যি করে কাজটা করছি কিনা তার আপডেট ছবিটা তুলে পাঠানো। এবং সেটা আমাদের 2 মাস আমাদের টার্গেট দিচ্ছে, 2 মাসের মধ্যে আমাদের সেই কাজটা করতে হবে। ইতিমধ্যে আমরা আমাদের কল্যাণী শহরে যেটা হয়েছে, আমাদের শহরে প্রতি মাসে মিটিং করা, ওয়ার্ড ধরে মিটিং করা, এই কর্মসূচিগুলো আমাদের কিন্তু চলে, আমরা করে আসছি, এটা এই শহরে চলে। ব্লকটাও সেটা করছে, স্কুলটা বোধহয় শুরু করেছে। তো রাজীবদার ইনস্ট্রাকশন মানে রাজীবদার তো ব্যক্তিগত, তিনি আমার নেত্রীর ইনস্ট্রাকশনে তিনি কাজ করেন। তো স্বাভাবিকভাবে আমার অবজারভার যেটা বলছেন, আমার দলের বার্তা দিচ্ছে, এবং আমি দলের একজন কর্মী হিসেবে সেই কাজটাকে এ নিয়েও আমার করতে হবে, এটা আমি দল করতে হলে আমাকে কাজটা করতে হবে। তো সেটা মাথায় রেখে আমরা সেভাবে এগোচ্ছি। এবং আমরা দেখেছি রাজীবদার গত 2 দিন আগে যে মেসেজ আছে পার্টির ক্ষেত্রে, সেই মেসেজটা খুব গঠনমূলক ভাবনা, এবং সেই ভাবনাটা যদি আমরা সত্যি করে পৌঁছে দিতে মানুষের কাছে, আমার বিশ্বাস মানুষ আমাদেরকে আবার অ্যাকসেপ্ট করবে। একদমই তাই। এবং আমি সব শেষ প্রশ্নে আসবো আপনার কাছে, যে জনসংযোগের অভাব যেটা ছিল সেটা আপনি স্বীকার করলেন যে কিছুটা রিকভারি করা গেছে এবং বেশ কিছুটা জায়গায় বাকি রয়েছে। গোষ্ঠীদ্বন্দ্বেরও কিন্তু একটা কথা উঠে এসেছিল, যে তৃণমূল 2 ভাগে ভাগ হয়ে গেছে, কোথাও যুব ভার্সেস মাদার যে সংগঠন, সেখানে অশান্তি, কোথাও যুবর সঙ্গে যুবর অশান্তি। এই যে একটা গোষ্ঠী দ্বন্দ্ব তৈরি হয়ে গেছিল, মানুষ বিভাজনের রাজনীতি শুরু করেছিলেন, সেই জায়গাটা কি রিকভারি সম্ভব হয়েছে? না, কল্যাণী বিধানসভায় কোনো গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না, যুব মাদার কোনো ডিফারেন্স ছিল। আমার এই অফিসে আমাদের মাদার, এটা আমি যে ঘরে বসে করছি, এটা আমাদের সভাপতি, পাশের ঘর হচ্ছে আমার যুব ঘর আছে, আমার মহিলা ঘর আছে, আমাদের সবটাই সেন্টার এখান থেকে থাকে। যে কল্যাণী বিধানসভায় যুব মাদার কোনো ডিফারেন্স ছিল, এটা একটু যদি বলে ভুল করছি, ঠিক আছে। কোথাও কোথাও বিক্ষুব্ধ হয়েছিল, কেউ বিক্ষুব্ধ ছিল, বললাম না যে মানুষ, আমাদের মানুষটাই আমাদের বিরুদ্ধে গেছে, কোথাও কোথাও বিক্ষুব্ধ হয়েছে, তাদের সাথে কথা বলা হচ্ছে, তাদেরকে কিছুই না, মানুষ একটু সম্মান চায়, একটু ভালো ব্যবহার চায়, সেটা আমরা দিতে পারছি। কোথাও কোথাও সেই জায়গাগুলো গ্যাপ হয়ে গেছে। তা আমাদের এখানে কোনো গোষ্ঠীর বিরোধ নেই, এবং আমাদের একটা মেসেজ পরিষ্কার আছে, আমরা যেটা বলছি বারবার, যে যদি তোমার কোথাও ক্ষোভ থাকে, দলীয় নেতৃত্ব যারা ছিলেন বা কোথাও, তুমি জানো, কিন্তু কোনোভাবে গোষ্ঠীবাজিটা করতে দেওয়া যায় না, এটা আমরা এই উদ্দেশ্যে রেখেছি। সবশেষে বিরোধীদের কি বার্তা দেবেন? না, বিরোধীদের একটা কথাই বলা আমার, সেটা হচ্ছে যে এই যে করোনা আসুক, ঠিক আছে, করোনা রাজ্যে কেন বেশি হলো না, রাজ্যে, কারণ তারা চাইছিল রাজ্যে করোনা কম দেখাচ্ছে, রিপোর্ট কম দেখাচ্ছে, সোয়াব টেস্ট কম হচ্ছে, কিন্তু এখন দেখা যাচ্ছে, আবার এখন বিরোধীরা বলছে রাজ্য সরকার ঠিকভাবে এই করোনার মোকাবিলা করতে পারছে।
তো আগে তারা ঠিক করুক, আমি তাদের কাছে তারা ঠিক করুক তারা কি চাইছে। তো ক্ষমতায় পেতে গেলে ক্ষমতায় আমি তো অন্তত এই শহরের মুখে দেখতে যে একটা মুখ আছে, যে মুখটাকে দেখে মানুষ দেখুন। আবার একটা কথা খুব পরিষ্কার, লোকসভা ভোটটা বেশ কিছু ইকুয়েশনে ভোটটা কেউ মানুক আর না, যে লোকসভায় উগ্র জাতীয়তা হচ্ছে, মানুষের মধ্যে ধর্মের মেরুকরণ করা হচ্ছে, বিভাজন তৈরি করা হচ্ছে। তো এই মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ কেউ মানে মুসলিমদের তোষণকারী হিসেবে বলা হচ্ছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাডমিনিস্ট্রেটর তোষণ, এই যে ভাব এগুলো দোকানো হচ্ছে। আর সত্যি আমরা জনসংখ্যা বিচ্ছিন্ন হচ্ছে না, আমরা এই বার্তাগুলো পাইনি, বার্তা পাইনি। তো বার্তাগুলো পাইনি কারণ জনসংখ্যা দেখুন আমরা এখন বার্তা পাচ্ছি ওরা কি বলছে, সেই অনুযায়ী আমরা কাজটা করছি। তো বিরোধীদের কাছে একটাই বার্তা যে আগে নিজেদেরকে ঠিক করুন, আপনাদের নেতাকে আগে ঠিক করুন, আপনার নেতার মুখটাকে আগে পরিষ্কার করুন। এখন করোনা পিরিয়ডে এখন আমি বলবো ওদের ফ্রেশ হতে গেলে যেটা দরকার স্যানিটাইজ দরকার। ওদেরকে বলবো আপনাদের প্রয়োজন হয়ে পড়েছে, করোনা যেমন আছে আপনাদেরও স্যানিটাইজ হওয়ার প্রয়োজন আছে, আগে স্যানিটাইজ হন। আর বাংলা রাজনীতি যেটা আছে, বাংলায় কিন্তু একটা কথা খুব পরিষ্কার, সাময়িক মানুষ হয়তো ভেবেছে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে যে ঠিক আছে রাজ্যে বাংলায় বিরোধীদের কোনো মুখ নেই, মানুষ তাকে ভরসা করবে, বিশ্বাস করে ভোট দেবে। তো আমাদের বিশ্বাস যেটা বিরোধীদেরকে যেটা বলা সেটা হচ্ছে যে মানুষের জন্য কাজ করুন, সেটা নিয়ে আমাদের বক্তব্য। কিন্তু এই যে অপপ্রচার অরাজকতা যেটা করছেন আপনারা, সেটা বন্ধ করুন। কারণ তৃণমূল কংগ্রেস কিন্তু এই লোকসভার রেজাল্টের পর আমরা মানুষের কাছে আমরা যাচ্ছি, আমরা কথা বলছি, কিন্তু এটাও আবার ঠিক যে কেউ যদি মনে করেন তৃণমূল কংগ্রেস সৌজন্য দেখাচ্ছে বলে সেটা দুর্বলতা করে ভুল হচ্ছে। তাই দিলীপবাবু অনেক ভাষা প্রয়োগ করছেন, তার কথা তার ভাষা অনুযায়ী তার যারা মানুষের তিনি স্লোগান দিয়েছেন বদলও হবে বদলাও হবে, কি বলবেন? না এটা তো ওদের সংস্কৃতি, এটা ওদের কালচার, উত্তরপ্রদেশের কালচার, ঠিক আছে, ও ভাগ করার কালচার, এটা কালচার আছে, এরকম একটা কালচার আছে, বিহারের কালচার আছে। বাংলা দিলীপবাবু বাংলার সংস্কৃতিকে জানে। দিলীপবাবুকে এখন যেটা আমি দেখছি আসলে দিলীপবাবু বলছে আচ্ছা ঠিক আছে মাঠে একটা চার পেয়ে চিল্লাচ্ছে, বিষয়টা এরকম দাঁড়িয়ে গেছে, ঠিক আছে। দিলীপবাবু বলবেন, ঠিক আছে, দিলীপবাবু বলবেন দূর থেকে শোনা পাওয়া যাচ্ছে, এগুলো মানুষ সব দেখছে। তো এটা দিলীপবাবু যত বলবেন তত আমরা উপকৃত হবো, এটা বলবো। আর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি মানে সিপিএম কংগ্রেস বলার কিছু নেই, কারণ আমি সিপিএম বামপন্থী বলবো যে আপনারা বলেছিলেন 19 রাম 21 বাম আপনারা বলেছিলেন। তো এখন সেই রামকে আনতে গিয়ে আপনার বাম আর নেই। তো আপনারা আপনাদের বাম যারা ছিলেন, যারা বলতেন বাম বাম বলে চিল্লাতেন, ঠিক আছে, তারা এখন কিন্তু যে জায়গাটা দাঁড়িয়ে